যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর বিহের বাড়িতে সবাই ভালো আছেন। আমি আশরাফুল ইসলাম, গ্রামের বাড়ি বরিশাল, থাকি নারায়ণগঞ্জ শহরে। আমি আজকে আপনাদের মাঝে একটি বাস্তব ঘটনা নিয়ে এসেছি, যেটা আমার বাবার সাথে ঘটেছিল। এত কথা না বলে ঘটনায় চলে যায়। আমাকে আমার ভাইনা বলল, মামা গল্প শোনো না, কাহিনী শোনা, ভূতের কাহিনী। আশরাফুল মামা বলল, আজকে না বাবা, কালকে শোনাবো। না মামা, আজকে বলো না, তুমি জেদ করিস না রে ভাগ্নে, তোমাকে আজকে বলতেই হবে। এভাবে জেদ করতে লাগলো আমার সাথে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাগনা, তোর নানার সাথে মানে আমার বাবার সাথে একটা ঘটনা আছে। আচ্ছা মামা তাড়াতাড়ি বলো না। এভাবে করে আমার ভাগ্নে আমার সাথে অনেক অনেক বেশি জেদ করতে শুরু করলো। আমি বললাম, তাহলে শোনো। ধরো আমার বয়স তখন 12 কিংবা 14 বছর। তখন এই ঘটনাটা আমার বাবার সাথে ঘটে। তো আমার বাবার মুখ থেকে শুনুন। আমার বাবার নাম ছিল খোকন। বলছেন, খোকন বাবার একটি মামা ছিল, তার নাম ছিল সোরাব মামা। বলছেন, বাবা সোরাব চল কাউখানি বলে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি হলে গিয়ে দিয়েছে। আগে বলে নিজে ভাই, আমাদের বাসা থেকে কাউখানি যেতে একটি নদী পার হতে হয়। সেই নদী পার হয়ে কাউখানিতে যেতে হয়। কাউখানি বলতে গেলে একটি বড় হাটের মতো হয়। এবং গল্পে ফিরে আসি। সোরা বলল, খোকন তাহলে তো যাওয়া লাগে। বলল, খোকন তাহলে টিকিটের দাম কত? সুলভ মূল্যে, মাত্র 50 টাকা করে রে। 50 টাকা? বলিস কি? আচ্ছা দেখি কিভাবে টাকা ম্যানেজ করা যায়। তারপর আমরা দুজনেই প্ল্যান করলাম এবং সুপারি চুরি করে বিক্রি করে তারপর ছবি দেখতে যাব। যেই ভাবা সেই কাজ। দুজনেই বিকেল বেলা সুপারি চুরি করে বিক্রি করলাম। 120 টাকার মতো হলো। সোনা বলল, টিকিট তো 100 টাকা, আর 20 টাকা দুজন মিলে রাতে খাবো নে। খোকন বলল, ঠিক আছে। এবং এরপর সোনা বলল, সন্ধ্যা হলে আমরা দুজনে রওনা দিব। খোকন বলল, আচ্ছা ঠিক আছে। দুজন সন্ধ্যা হলে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য একমাত্র ছবি দেখা। সোনা বলল যে 20 টাকা আছে না, সেটা বিড়িটা কিনে নিয়ে আয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাই হবে। দুজনে কথা বলতে বলতে খেওয়ার কাছে গিয়ে পৌঁছালাম। খোকন তখন বলল, চাচা ওপারে যাবেন নাকি? তার জন্য বসে রয়েছি বাবা। আচ্ছা চলেন না তাহলে। খোকন তখন বলল যে, চাচা রাত্রে কটা পর্যন্ত থাকবেন? কটা পর্যন্ত খেলা হবে? চাচা তখন বলল যে রাত 11টা বা 12টা পর্যন্ত থাকবো বাবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সোনার তখন বলল, আচ্ছা তোরা তাহলে ছবি দেখতে যাচ্ছি, ঠিক আছে, আমরা 11টা থেকে 12টার ভিতরে চলে আসবো। আপনাকে অবশ্যই ডাক দিব, আপনি আমাদেরকে পার করে দিয়ে উপরে। চাচা তখন বলল, আচ্ছা বাবা, তোমরা যত তাড়াতাড়ি পারো চলে এসো। কথা বলতে বলতে এপার থেকে চলে গেছি আমরা। এখন আমরা এপারে এসে পড়েছি। তখন সন্ধ্যা 7টা কিংবা 8টা বাজে। তারপর দুজনেই আমরা হলের উদ্দেশ্যে রওনা হলাম। গিয়ে দেখি যে ছবি শুরু হয়ে গেছে। কখন বললো, তাড়াতাড়ি চল, ছবি তো শুরু হয়ে গেল। সোনা বলল, টিকিট কিনে নিয়ে আগে। তারপর টিকিট কিনে নিয়ে দুজনেই ছবি দেখতে গেলাম। ছবি দেখার মাঝে 2 থেকে 3 বার কারেন্ট গিয়েছিল। ছবি শেষ হয়ে গেল। তারপর আমরা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বেজে গেছে। কখন বলল, খেয়া মনে আজকে আর পাবো না রে। সোনা বলল, আরে কোনো চিন্তা করিস না রে ভাই, তুই পেয়ে যাবি। সোনা বলল, চাচা কি বললো শুনি না, ডাক দিলে আমাদেরকে নিয়ে যাবে। খোকন বলল, আচ্ছা তাহলে চল এখনই যাই আমরা। কথা বলতে বলতে দুজনেই খেও ঘাটে গিয়ে পৌঁছালো। তারপর খোকন ডাক দিল চাচাকে, চাচা ও চাচা, আমরা তো এসে পড়েছি, আমাদেরকে নিয়ে যান। চাচার কোনো সারা শব্দ নেই। খোকন তখন বলল, এখন কিভাবে ওপারে যাবো রে? বাসায় না গেলে তো আপা মারবে। সোনাব বলল যে, কোনো চিন্তা করিস না। অনেকক্ষণ বাসায় থাকার পর তখন সোনাব বলল, সাঁতার কেটে ওপারে যাবো নে। খোকন বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাতে দুজনে সাঁতার কাটবো, সাঁতার কেটে ওপারে যাবো? তুই কিভাবে যাবি রে বল? অনেকক্ষণ বসে থাকার পর চিন্তা ভাবনা করলো দুজনেই, এখন যদি সাঁতার না দিয়ে যাওয়া হয় তাহলে সকাল হয়ে যাবে। সকাল হওয়ার আগে যদি বাসায় না যাওয়া হয় তাহলে আপু আম্মু অনেক মারবে। তখন খোকন একটা বিড়ি ধরিয়ে টানতে লাগলো। সোনা বলল, শালা আমাকে না দিয়ে তুই একা একা বিড়ি খাচ্ছিস? তারপর একটা বিড়ি সোনা মুখে নিল। দুজনেই বিড়ি খেতে খেতে ভাবলো এখন সাঁতার দেয়া যাবে। তারপর দুজনে লুঙ্গি পরা ছিল, তার জন্য লুঙ্গি খুলে মাথায় বেঁধে নিল। টর্চ লাইট ছিল তাদের কাছে এবং দুটি লুঙ্গির ভেতরে পিছিয়ে মাথায় বেঁধে নিল। এবং জেফরি ভাই, আপনি মনে করবেন একটি নদী কিভাবে পাড়ি দেওয়া হয়। আমার ঘটনা যদি কেউ শুনে থাকে তাহলে ঠিকই বুঝতে পারবে। কাউখালী নদীর ওখানে 3 মুখী একটা নদী আছে, তার সাথে ঝালকাঠি যাওয়ার একটি নদী আছে। সেই নদীতে তার পার হলে, নদীটা বেশি বড় না, তার জন্য দুজনেই পাড়ি দিতে পারলো। এখন ঘটনায় ফিরে যায়। তারা দুজনেই নদী পার হয়ে উঠে গেল। খোকন বলল যে অনেক ভয় লাগছিল, নদীটা পাড়ি দিতে লাগবে না।
কেন রাতটা 3টা বেজে গেছে এখন। সোনা বলল যে এত কথা না বলে বাড়ির দিকে হাঁটা দে। তারপর আমরা লুঙ্গি পরে টর্চ লাইটটা হাতে নিয়ে দৌড় মারতে লাগলাম, সামনের দিকে হেঁটে যেতে লাগলাম। হঠাৎ করে দেখলাম টর্চ লাইটের আলো নিভে গেল। সোনা বলল যে কিরে, লাইটে তো চার্জ নেই। খোকন বলল কিছু বলিস না, 2 থেকে 3 দিন হবে ব্যাটারি পাল্টেছিস, লাইটের ব্যাটারি। সোনা বলল তাহলে জ্বলছে না কেন লাইট? খোকন বলল আমি কি জানি। হঠাৎ করে চারদিকে বাতাসটা থেমে গেল। সোনা বলল যে বিড়ি দে। আমিও বিড়ি দিলাম। সোনা বুঝতে পারলো যে তার খারাপ জিনিসের কবলে পড়েছে। সোনা বুঝতে পেরে একটি একটি করে বিড়ি জ্বালাতে লাগলো এবং খেতে লাগলো। খোকন বলল যে কি করে তুই এত বিড়ি খাচ্ছিস রে? সোনা বলল যে যতক্ষণ আমাদের মুখে এই বিড়ির আগুন আছে ততক্ষণ আমরা বেঁচে থাকবো, আমাদের কিছুই ক্ষতি করতে পারবে না সে পিশাচটা। খোকন বলল তার মানে কি? আমি বুঝতে পারলাম না। তখন সোনা বলল তোর বোঝা লাগবে না, তুই দেখ সামনে কি হয়। হঠাৎ করে কত দূর হেঁটে যাওয়ার পরে সামনে একটা বিড়াল দেখতে পায়। হঠাৎ করে দেখি আমার একটা কুকুর হয়ে গেছে। খোকন বলল যে এই মাত্র তো দেখলাম একটা বিড়াল, এর মাঝে আমার কুকুর হয়ে গেল কিভাবে? সৌরভ বলল চুপ করে থাক, যা বলছি তাই কর। হঠাৎ করে এদিক ওদিক একটা ছাগল হয়ে গেল। ভয় কাঁদছিলাম আমরা দুজনেই। চাঁদের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছিল চারদিকে কিছু একটা হচ্ছে, বিভৎস কিছু হচ্ছে। তারা হঠাৎ করে দেখে একটা গরু হয়ে গেছে। খোকন বলল কিরে কি এটা? সোনা বলল যে তুই কোনো কথা বলিস না রে ভাই, আমরা খারাপ জিনিসের পাল্লায় পড়েছি আজকে, আল্লাহ জানে আমাদেরকে হেফাজত কিভাবে করবে। আমরা দুজনে একটু পর পর বিড়ি খেতে লাগলাম যেন আগুন আমাদের মুখে থাকে আর আমাদের কোনো ক্ষতি করতে না পারে। এবং একটু পরে লক্ষ্য করলাম সে ক্রিয়েচারটা অদৃশ্য হয়ে গেল, কিছুই আমাদের সামনে নেই। খোকন বলল কি ব্যাপার? হ্যাঁ কি হয়ে গেল ওটা? কোথায় গেল? কথা বলতে বলতে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জেফরি ভাই আগেই বলেনি আমাদের ওখান থেকে আসার আগে একটি বাজার পড়ে এবং এই বাজারের নাম বুদ্ধির বাজার। তাহলে কাহিনীতে চলে যাই। বুদ্ধি বাজার আসার পর অল্প সময় আগে একটা ব্রিজ পড়ে। ব্রিজের এক সাইডে অনেক তাল গাছ আছে, আরেক সাইডে ব্রিজ আছে। হঠাৎ করে খোকন বলল সামনের দিকে তাকিয়ে দেখ ওটা কি। সৌরভ সামনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। দেখলো যে একটা বিরাট বড় দানব আকৃতি দানব কিছুটা দাঁড়িয়ে আছে। তার একটা পা ব্রিজের উপরে, আরেকটা পা তাল গাছের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। জেঠু ভাই একটু কথা বলার জন্য ক্ষমা চাইছি। আগের মানুষ অনেক বেশি শক্তিশালী ছিল এবং সাহসী ছিল, আর তারা সবাই জানতো যে এখানে জিন ভূতের পাল্লা আছে। তারপর খোকন বলল দাঁড়া, ওকে আজকে আমি দেখছি, তো এখানে দাঁড়া। সোনা তখন বলল তুই আবার কি করবি রে এখন? খোকন বলল তুই দাঁড়া রে ভাই, আমি দেখছি তুই কি কর, চুপ থাক। খোকন এই কথা বলে পাশ থেকে একটা মোটা গাছের লাঠি ভেঙে সেই অবরটার দিকে যেতে লাগলো। ব্রিজের উপর দিয়ে সে অবরটা পড়েছিল, পাওটাও যেন লাঠির দিকে সামনের দিকে বেরিয়েছিল। সৌরভ খোকনের কাণ্ড দেখে পুরোপুরি হতভম্ব হয়ে গেল। কিছু না ভেবে সেও পেটাতে লাগলো। হঠাৎ করে সে অবরটি চলে গেল। সৌরভ বলল তুই এত সাহস কোথা থেকে পেয়েছিস? খোকন বলল যে আমার আব্বু বলেছে এখন এই অবস্থা দেখলে তার নিচ থেকে যেতে মানা করেছে, তার জন্য আমি পায়ে বাড়ি দিতে লাগলাম যেন সরে যায়, বুঝেছিস? কথা বলে সামনের দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল। চারিদিক থেকে শিয়াল কুকুরের আওয়াজ যেন বিভৎস ভাবে আসছিল। খোকন বলল এতক্ষণ যা হয়েছে তার চেয়েও ভয়ঙ্কর কিছু হবে আমাদের সাথে, তৈরি থাক। সুরাব বলল যে আমাদের সামনে কাকার বাড়ি, চল ওখানে চলে যাই, আজকের রাতটা ওখানে থেকে যাই, কালকে সকালে বাড়িতে চলে যাব। খোকন বলল যে তাহলে চল তাড়াতাড়ি যাই। যেই কথা সেই কাজ, আমরা কাকার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কাকার বাসার কাছাকাছি যেতেই ডাক দিলাম, ও কাকা, কাকা বাড়িতে আছো নাকি? হঠাৎ করে পেছন থেকে খোকনকে কি জানি একটা লাথি মেরে ফেলে দিল। আমি তা দেখে রীতিমতো বেহুশ হয়ে পড়লাম। তারপর আমার আর কিছুই মনে নেই। কাহিনী বোঝার স্বার্থে বলছি। খোকনের বাবা আব্দুর রশিদ বলছে তোরা তোরা যখন কাকাকে ডাক দিলি না, তখন তোর কাকা বাইরে এসে দেখে তোরা দুজনেই দুদিকে পড়ে রয়েছিস। তারপর তোর কাকা বুঝতে পারলো যে তোরা খারাপ কিছু পাল্লায় পড়েছিস। তারপর তোদের বাসার ভেতরে নিয়ে আসলাম। বাসায় জমজমের পানি ছিল, তা তোদের শরীরে ছিটিয়ে দিল। সকাল হতেই আমাকে খবর দিল। আমি এসে দেখলাম তোরা দুজনে ঘুমিয়ে পড়েছিস। তখন আমি সবকিছু জিজ্ঞেস করলাম তোর কাকার কাছে। তোর কাকা আমাকে সমস্ত ঘটনা খুলে বললো। আমিও বুঝতে পেরেছি। আমি তোর কাকাকে জিজ্ঞেস করলাম যে এত রাতে তোরা কি দেখেছিলিস? তোর কাকা বলল যে সে জানে না। আচ্ছা খোকন, তুই বলতো এত রাতে তোরা এই জায়গায় কি করছিলি? তারপর আমি বাবাকে সমস্ত ঘটনা শুনে বললাম। বাবা বুঝতে পেরে আমাকে ধমক দিল, অনেক বকাচকা করলো। কাকা বলল ভাই ছেলেদের আর কিছু বললেন না, অনেক ভয় পেয়ে গেছে। তারপর আমি আর সৌরভ বাসায় চলে গেলাম এবং বললাম কি গো বন্ধু,
তোমার তো মনে করছো কাহিনী শেষ, তাই না? আরে না বাবা, মাত্র ঘটনা শুরু হলো। তো যাই হোক ভাগ্নে, আমি নদীর পাড়ে বসেছিলাম, আমার বন্ধু এসে বলল, আশরাফুল তোর বাবা তো অনেক অসুস্থ হয়ে পড়েছে। আমি বললাম, আরিফ কি হয়েছে আমার বাবার? আর ও বলল, আমি তো বলতে পারবো না, তোর দাদা তোকে ডেকেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সেই কথা বলে আমি নদীর পাড় থেকে উঠে গিয়ে বাসার দিকে হাঁটা দিলাম। গিয়ে দেখি বাবা খাটের উপরে শুয়ে রয়েছে। আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে, দাদা কি হয়েছে আব্বুর? দাদা বলল যে, নাদি ভাই কিছু না, একটু জ্বর আসছে আর কি। আমি বললাম, কালকে রাত্রে তো বাবা বাসা ছিল না, কোথায় ছিল দাদা? তখন দাদা বলল, আরে একটু সোরা বাসায় গিয়েছিল আর কি। আমি বললাম, ও আচ্ছা। তারপর সেদিন দেখতে দেখতে কেটে গেল। শুরু হলো রাতের বেলা, বাবাকে দেখি একলা একলা কার সাথে জানি কথা বলছে। আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি কার সাথে কথা বলো? বাবা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো। আমি দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম। আমি আর কিছু না ভেবে চলে গেলাম। হঠাৎ করে মা চেঁচামেচি করলো, দিয়ে বলল, আশরাফুল তুই এদিকে আয়, তাড়াতাড়ি আয়। আমি ঘুম থেকে উঠে দৌড় দিলাম, মায়ের রুমে দৌড় দিলাম। গিয়ে দেখি একটা পাতিলে শিং মাছ, এবং সেই পাতিলে বাবা হাত দিয়ে কাঁচা মাছ উঁচিয়ে উঁচিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর মা দেখে রীতিমতো বমি করে দিল। আমি দাদাকে ডাক দিলাম, দাদা ও দাদা তাড়াতাড়ি আসো, বাবা কি করছে দেখো। দাদা বলল, কি হয়েছে রাতে? হ্যাঁ তুমি নাকি বাদ দাও তাড়াতাড়ি এদিকে এসো। তুমি রাতে কি হয়েছে বলো তো, তাড়াতাড়ি দিকে এসো। দাদা এসে দেখে যে শিং মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে বাবা। দাদা বলল, তোর কাকাকে ডাক দে, জলদি ডাক দে। আমি কাকাকে ডাক দিয়ে নিয়ে আসলাম। ডাক দেওয়ার সাথে সাথে কাকা ঘুরে আসলো এবং বলল, কি হয়েছে আশরাফুল, এত ডাকাডাকি করছিস কেন? আমার দেখো না কাকা বাবা কি করছে। তারপর দাদা বলল, ধর তোর বাবাকে ধর। জেসু ভাই একটা কথা বলে নি, আমার দাদা হালকা পাতলা কবিরাজি পারত এবং আবারও ঘটনায় ফিরে যায়। দাদা সবাইকে ধরতে বলল। আমার সবাই মিলে বাবাকে ধরতে গেলাম। কাকা বলল, তোরা সর, আমি একাই ধরবো। কাকা যেই ধরতে যাবে বাবাকে, ঠিক তখনই একটা লাথি মেরে দূরে ফেলে দিল কাকা। বাবা গভীর কণ্ঠে বলল, আমাকে কেউ ধরবি না, যে ধরতে আসবে আমি তাকে মেরে ফেলবো। দাদা বলল, আশরাফুল তোরা সবাই মিলে তোর বাবাকে চেপে ধর। তারপর আমরা সবাই মিলে বাবাকে চেপে ধরলাম। দাদা দেখি কি যেন একটা বিড়বিড় করে পড়ছে আর বাবার মাথায় হাত দিল। দেখি বাবা শান্ত হয়ে গেল। দাদা বলল যে, এটা আমার কাজ না, এটা অনেক ভয়ঙ্কর একটা জিন আসর করছে তোর বাবাকে। আশরাফুল বলল, এখন কি করব দাদা? দাদা তখন বলল, মসজিদের ইমামকে ডেকে আন। আমি দৌড়ে গিয়ে মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসলাম আর বললাম, হুজুর দাদা আপনাকে ডেকেছে। তখন হুজুর বলল, এই জন্য আশরাফুল কি হয়েছে? তোমাদের বাসা আবার কি হয়েছে? আমরা জানি না হুজুর, আব্বু কেমন জানি করছে, তার জন্য দাদা আমাকে আপনাকে ডাকতে পাঠিয়েছে, তাড়াতাড়ি চলুন না আমাদের বাসায়। তখন হুজুর বলল, আচ্ছা দাঁড়া আসছি। তারপর হুজুর আমাদের বাসায় আসলো। হুজুর বলল, রশিদ কি হয়েছে, আগে একটা কথা তো বলনি। হুজুর আর আমার দাদা দুই বন্ধু ছিল, গল্পে ফিরে যায়। তখন দাদা বলল, আর বলিস না, হঠাৎ করে দেখ না তোর ভাতিজার কি হয়ে গেছে। রশিদ কি হয়েছে বলতো, আমি খুলে বল। তারপর দাদা সমস্ত ঘটনা খুলে বলল। আর তখন সে হুজুর বলল, আচ্ছা দাঁড়া আমি দেখছি কি করতে পারি। তারপর হুজুর আমার বাবার কাছে গেল, গিয়ে বলল, ওগন কি হয়েছে তোর? আমি হুজুরের ভাষায় বলছি। আমার দিকে রাগান্বিত হয়ে তাকালো। আমি দেখে অনেকটা ভয় পেয়ে গেলাম। আমি একটা বোঝকে হাসি দিয়ে বললাম, আমাকে ভয় দিকে কোনো লাভ নেই, আমি তোদের মতো জিন ভূতদের অনেক দেখেছি, বুঝতে পেরেছিস, এটা তো আমার বা হাতের খেল। তখন খোকন মোটা কণ্ঠে বলল, তাই নাকি হুজুর? আচ্ছা আমাকে তাড়িয়ে দেখা তুই। তারপরে হুজুর যত সূরা কালাম জানে সবকিছু পড়তে থাকে এবং জিজ্ঞেস করলো, কেন এখানে এসেছিস? জিনটা তখন বলল, বলবো কিন্তু তুই যা করতে পারিস করে নে আগে। হুজুর তখন বলল, তুই অল্প কথায় শুনবি না তাই তো, দাঁড়া তোকে দেখাচ্ছি আমি। এই বলে হুজুর কি জানি বিড়বিড় করে পড়লো আর আকাশ থেকে দুইটা সাদা কবুতর নেমে এলো। দেখলাম হুজুর কি জানি ইশারা দিয়ে কবুতর দুটোকে বলল। হঠাৎ করে সেই কবুতর দুটো আমার বাবার দিকে উড়ে যেতে যেতে মাটিতে পড়ে গেল। হুজুর তখন বেশ ভয় পেয়ে গেল, মনে মনে বলল যে এইটা আবার কেমন জিন যে কিছু না করে দুটো জিনকে মেরে ফেললো। হুজুর দাদাকে ডাক দিয়ে বলল, রশিদ এইটা আমার কাজ না। এর ভেতরে খোকন মানে আমার বাবা বলে উঠলো, হুজুর ভয় পেয়ে গেলে নাকি?
হুজুর হঠাৎ করে দেখলাম রক্ত বমি করা শুরু করলো এবং দাদা রীতিমতো তাকে বিছানায় শুয়ে দিল। দাদার কাছে একটা হাত শাড়ি তাবিজ ছিল, সেটা হুজুরের হাতে বেঁধে দিল। আমার বাবা বলে উঠল, এই তাবিজটার জন্য তুই আজকে বেঁচে গেলি রে, বেঁচে গেলি। আমি দেখবো কতদিনই তাবিজ তোকে বাঁচায়। হঠাৎ করে বাবা আমার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল, বলল, আপনি এখানে? আমি কিছুই বুঝতে পারলাম না, কি বলছে আমার বাবা। দাদা এবং হুজুর বেশ অবাক হয়ে গেল। এই জিনটা এতক্ষণ দাপট দেখেছিল, সে আমাকে দেখে কেন ভয় পাচ্ছে কেউ বুঝতে পারছে না। তারপর দাদা রশিদ হুজুরকে নিয়ে বাড়িতে বাইরে চলে গেল। হুজুর বলল যে কোনো বড় কবিরাজ বা হুজুর আনুন, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, নাহলে কিন্তু কাউকে বাঁচতে পারবে না, কাউকে বাঁচাতে পারবে না। বুঝতে পেরেছে, এই কোকনের ভিতরে কিন্তু ভয়ঙ্কর এক শক্তিশালী জিন আছে। দাদা বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তোর জানা মতো কোনো কবিরাজ বা হুজুর আছে নাকি? হুজুর তখন বলল, হ্যাঁ একজন আছে, কিন্তু অনেক দূরে থাকে। দাদা তখন বলল, কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি বল, রাতের বেলা রওনা দিব। তখন হুজুর বলল, তাহলে শোন, তার নাম হলো শুক্কুর কবিরাজ। দাদা তখন বলল, শুক্কুর কবিরাজ? কোন শুক্কুর? হুজুর তখন বলল, তুই যার কথা ভেবেছিস সেই। তার সাথে আমার বহুদিন আগের ঝগড়া হয়েছে, তাকে আমি বললে আমার সাথে আসবে। সে বিপদের কথা শুনলে অবশ্যই আসবে, তোদের বাসায় আসবে। পুরোনো দিনের কথা বাদ দিয়ে এখন চল, তাড়াতাড়ি চল। দাদা একটা নিঃশ্বাস ছেড়ে চলে গেল। এদিকে আমি বাসা থেকে নদীর পানে চলে গেলাম। মনে মনে আমার বন্ধু জিন সিয়ামকে স্মরণ করলাম। হঠাৎ করে একটা শীতল বাতাস আমার শরীরে লাগলো। আমি মুচকে হাসি দিলাম। সিয়াম এসে গেছে। সিয়াম এসে আমাকে সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো তুমি? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বন্ধু? আমি বললাম, ভালো আছি। সিয়াম বলল, কি খবর, হঠাৎ স্মরণ করলে আমাকে? আমি তখন বললাম, কেন, তোমাকে কি আমি স্মরণ করতে পারি না? সিয়াম তখন বলল, না তেমনটা নয়, তাহলে কি বলো না? আমি বললাম, এমনি বলছি বন্ধু। তখন আমার বন্ধু সিন বলল, তোমার বাড়ির সবাই কেমন আছে? আমি বললাম, খুব একটা ভালো না। সিয়াম বলল, কেন, কি হয়েছে, আমাকে বলো। আমি বললাম, দাদা বলেছে আমার বাবাকে নাকি জিনে ধরেছে। সিয়াম তখন বলল, কি বললাম বন্ধু, আমাকে আগে জানাওনি কেন? আমি তখন বললাম যে ঘটনা ঘটেছে কালকে ঘটেছে, তোমাকে আবার কিভাবে জানাবো? আমার বন্ধু সিন বলল, ও আচ্ছা, এখন তোমার বাবার কি খবর? আমি তখন বললাম, তেমনটা বেশি ভালো না, মসজিদের হুজুর এনেছিলাম, সে কিছুই করতে পারেনি। তখন সে জিন বলল, ও আচ্ছা, চলো তাহলে আমি গিয়ে দেখি তো। আমি তখন বললাম, তুমি আবার কি করবে বন্ধু? তখন সিয়াম জিন বলল, চলো না, আগে গিয়ে দেখি তোমার বাসায়, তারপর দেখি কিছু করতে পারি কিনা। আমি বললাম, চলো তাহলে। তারপর আমরা দুজনেই বাসার কাছাকাছি যেতে সিয়াম বলল, বন্ধু আমাদের রাজ্যে যেতে হবে, এখনই আমাকে যেতে হবে। তখন আমি বললাম যে কেন, কি হয়েছে আবার? তখন সিয়াম জিন বলল, বন্ধু ভাইজান আমাকে স্মরণ করেছে, আমাকে যেতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। সিয়াম চলে গেল, আমিও বাসায় চলে গেলাম। সেদিন ভালো মতো কেটে গেল। পরদিন সকালবেলা উঠে শুনি যে দাদা কাকে জানি নিয়ে বাসায় এসেছে। আমি শুনে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে চলে গেলাম দাদার কাছে। দাদা আমাকে দেখে বলল যে, শুকুর, শুকুর, এই আমার নাতি খোকনের ছেলে। শুকুর দাদা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। দাদা বলল, তুই এভাবে তাকিয়ে আছিস কেন, কি হচ্ছে, অবাক হয়ে আছিস কেন? শুকুর দাদা তখন বলল, কিছু না, এমনি। দাদা তোর ছেলেকে ডাক। দাদা বলল যে, তুই দাদা আমি নিয়ে আসছি। এই বলে দাদা বাবাকে নিয়ে আসলো। বাবা শুকুর দাদাকে দেখে বলল, এই কবিরাজ, তুই আমাকে তাড়াতে এসেছিস? তাহলে তুই অনেক বড় ভুল করেছিস। শুকুর দাদা বলল, আচ্ছা ঠিক আছে, দেখি কার কত জোর আছে। বাবা এই বলে একটা ভয়ঙ্কর হাসি দিল আর বলল, আচ্ছা দেখি তাহলে কার কত শক্তি। এই বলে শুকুর দাদা একটা গোল বৃত্ত আঁকলো। একটাতে দাদা নিজে বসলো এবং অপরটাতে আমার বাবাকে বসালো। এবং শুকুর দাদা যা করছিল আমি জানালা থাকতে সবই কিছু দেখছিলাম, কেননা দাদা আমাকে বের করে দিয়েছিল। দেখেছি দাদা রোকা করতে বসেছে। হঠাৎ করে বাবা বলে উঠলো, কোনো লাভ হবে না শুকুর, কোনো লাভ হবে না, আমাকে কোনোভাবে পরাহত করতে পারবি না, তোর কোনো লাভ হবে না। শুকুর দাদা তখন বলল, দেখা যাবে। অনেকক্ষণ রোকা করার পর বাবা ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, বন্ধ কর কবিরাজ, বন্ধ কর, ওকে কিন্তু অনেক পস্তাতে হবে কবিরাজ। দেখি যে শুকুর দাদার কোনো কথায় কোনোভাবেই যেন সেই জিনটা থামছে না। তখন শুকুর দাদা বলল, সত্যি করে বল,
তুই কেন এসেছিস? বাবা তখন ভয়ঙ্কর কণ্ঠে বলল, বলবো না। তুই কি করবি? এই বলে দাদা দেখলাম সে ঝোলা থেকে কি যেন বের করে তার গায়ে মারলো। মনে হলো কিছু যেন ছাই লাগলো এবং সেই জিনটা যেন চিৎকার করে বলল, দাঁড়া বলছি, আমাকে জানাস না রে, আমাকে জানাস না। দাদা তখন বললো, এতক্ষণে লাইনে এসেছিস, সত্যি করে বল কি হয়েছে? এই জন্য এই ছেলেকে ধরেছিস? তখন বাবা বলে উঠল, সেদিন ওরা দুজন সিনেমা দেখে রাস্তা থেকে হাঁটতে হাঁটতে আসছিল আর দুজনে বিড়ি খাচ্ছিল। আমি খেজুর গাছের গোড়ায় বসেছিলাম। তারা তারা যে বিড়ি খাচ্ছিল সে আগুন আমার গায়ে ফেলেছিল। আমার শরীরের পড়াতে আমি অনেক ব্যথা পাই, অনেক কষ্ট পাই। তার জন্য আমি একটু ভয় দেখাতে চেয়েছিলাম। আমি একটা সময় একটা রূপ ধারণ করে তাদের কাছে গেছিলাম। ওরা অনেক ভয় পেয়ে যায়। আমার ভালো লাগছিল। আমি ভাবছিলাম আমার একটু ভয় দেখায় ওদেরকে। তার জন্য আমি একটা ব্রিজের ওপর দিয়ে আর একটা তাল গাছে যাই। আমি ভাবছিলাম যে ওরা অনেক বেশি ভয় পেয়ে যাবে। ওরা ভয় না পেয়ে উল্টা উঠে লাথি মারলো এবং আমি ব্রিজের ওপরে পড়ে যাই এবং এরপর আমাকে পিটাতে লাগলো। একটা সময় পিটাতে পিটাতে আমার পা ভেঙে দিল। আমি তখন এর আগে ওকে দেখে রীতিমতো লাথি মারি। তখন থেকে একটা লোক বাসা থেকে বেরিয়ে আসছে, বাসায় ওদের দুজনকে নিয়ে যায়। আমি চিন্তা ভাবনা করলাম যতদিন আমার পা সুস্থ না হবে ততদিন আমি ওদের শরীরে থাকবো, ওদেরকে কষ্ট দেব। শুক্কুর দাদা তখন বলল, না তার হবে না। তখন সে জিন বলল, এই কবিরাজ, তুই আমাকে জানাস না, আমি চাইলে ওদেরকে বেড়ে ফেলতে পারি। শুক্কুর দাদা বলল, তাই নাকি? এই গোল বৃত্তটা থেকে বেরিয়ে আয়, তাহলে বুঝতে পারবো তোর কত শক্তি। এই বলে বাবার ভেতর থেকে সেই জিনটা একটা মুচকে হাসি দিল। দেখলাম যে বাবা উঠে দাঁড়ালো, শুক্কুর দাদাকে সহজে একটা লাথি মারলো এবং বাইরে ফেলে দিল। আমি দেখে পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। হঠাৎ রশিদ দাদা দৌড়ে আসে, শুক্কুর দাদাকে ধরলো আর বলল, এই শুক্কুর, তুই ঠিক আছিস তো নাকি? শুক্কুর দাদা তখন বলল, হ্যাঁ আমি ঠিক আছি। শুক্কুর দাদা আরো বলল, ওই জিনটা গন্ডির ভিতরে আসলো কিভাবে? এটা তো খুব ভয়ঙ্কর শক্তিশালী জিন রশিদ, অনেক ভয়ঙ্কর জিন। এই কি আমি তো তাড়াতে পারবো না। বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি আর পারবো না একে তাড়াতে। আমি যদি একে তাড়াতে যাই তাহলে আমাকে বেড়ে ফেলতে পারে ও। কেননা ওর অনেক বেশি শক্তিশালী, অনেক। কিন্তু একে তাড়াতে পারবে একমাত্র তোর নাতি, বুঝতে পেরেছিস? রশিদ দাদা তখন বলল, তো কি বলছিস বলতো, বুঝতে পারলাম না। তখন শুক্কুর দাদা বলল, হ্যাঁ আমি সত্যি বলছি। রশিদ দাদা বলল, কে তাড়াবে? আশরাফুল। শুক্কুর দাদা বলল, হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আয় ওকে, ও ছাড়া কেউ তাড়াতে পারবে না। রশিদ দাদা বলল, তুই কি বলছিস আমি বুঝতে পারলাম না, ও কিভাবে তাড়াতে পারবে? শুক্কুর দাদা বলল যে ও যখন আমার সামনে এসেছে না তখনই বুঝতে পেরেছিলাম ওর সাথে ক্ষমতাশীল একটা জিন আছে। রশিদ দাদা বলল, কি বলছিস, তোর মাথা ঠিক আছে? তখন শুক্কুর দাদা বলল, আমার মাথা ঠিক আছে, একদম ঠিক আছে, তোর না থেকে নিয়ে আয় না, তাকে জিজ্ঞেস কর। তখন দাদা আমাকে ডাক দিল, বলল, আশরাফুল এদিকে আয় তো। আমি দাদার কাছে গিয়ে দাঁড়ালাম। দাদা বলল, তোর শুক্কুর দাদা যা বলছে তা কি সত্যি? আমি বললাম, কে বলেছে? দাদা তখন বলল, তোর সাথে নাকি জিন আছে। আমার সাথে জিন আছে? কে বলেছে আপনাকে? তখন শুক্কুর দাদা বলল, না না ভাই, মিথ্যা কথা বলবে না, কোনো মিথ্যা কথা বলবে না। শুক্কুর দাদা তখন বলল, দাদি তুমি কেন মিছামিছি কথা বলছো? হ্যাঁ, কোন মিথ্যা কথা বলবো না, আমি সবই জানি। আমি বললাম, কি জানেন আপনি? শুক্কুর দাদা তখন বলল, আমি সবই জানি। এত কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলে লাভ নেই। সত্যি কথা বলো না, সত্যি কথা বলো তুমি, কেন তোমরা বাবাকে সেই জিন বাঁচাতে পারে, বুঝতে পারছো না? কেননা সে অনেক বেশি শক্তিশালী জিন। দাদি ভাই আমাকে সমস্ত ঘটনা খুলে বলো তো। আমি তখন বললাম, দাদা আমাকে কথা দাও, তুমি কাউকে বলতে পারবে না, কেননা সিয়ামজিন আমাকে বলেছে তার কথা যেন কাউকে না বলতে। তখন দাদা বলল, আচ্ছা নাতি ভাই তুমি চিন্তা করো না, আমি কাউকে বলবো না, তা আমাদের তিনজনের মাঝে থাকবে, কেমন? তখন আমি বললাম, ঠিক আছে দাদা। আমি তাকে নদীর ভেতর থেকে একটা হাড়ির ভেতরে পেয়েছি, তাকে মুক্ত করে দিয়েছিলাম বলে সে সবসময় আমাকে সাহায্য করে আর আমার সাথে সে জিনটা থাকে। যখন আমি তাকে ডাকি তখনই সে আমার কাছে আসে। শুক্কুর দাদা বলল, আজকে রাতে ওই জিনটাকে তুমি ডেকে নিয়ে আসবে, সবকিছু খুলে বলবে, কেমন? যে তোমার বাবার সাথে কি কি হয়েছে, আর কিছু তোমার করা লাগবে না, বাকি আমরা সব সামনে নেব। এই বলে সে শুক্কুর দাদা চলে গেল। রশিদ দাদা বলল, কি বলেছে মনে আছে তো তোর? হ্যাঁ। তখন আমি বললাম, আচ্ছা দাদা চিন্তা করো না, আজকে রাতে আমি জানিয়ে দেবো। দাদু ভাই বলল, যা করবো তাড়াতাড়ি করিস। এই বলে দাদা চলে গেল। আমি রাতের বেলায় এশার নামাজ পড়ে সিয়ামকে স্মরণ করলাম। হঠাৎ করে একটা শীতল বাতাস আমার শরীরে লাগলো। পেছন থেকে দেখলাম সিয়ামজিন সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম বন্ধু, তুমি কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? তখন আমি বন্ধুকে বললাম, বন্ধু আমি তো বিপদে পড়েছি, তোমার সাহায্য দরকার। তখন সে জিন বলল,
বন্ধু তুমি বিপদে পড়েছো, আমি সেটা জানি। আমি বললাম কি বলো বন্ধু, তুমি জানো? সে জিন বলল, হ্যাঁ, তুমি যখন সকালবেলা আমাকে বলেছো তখন আমি বুঝতে পেরেছি। তখন আমি আমার রাজ্যে চলে যাই। সন্ধ্যায় আমি তোমার কাছে আসছিলাম। এখন তোমার দাদা এবং শুক্কুর দাদার কথা আমি শুনে ফেলি। তখন আমি কথা শুনে খোঁজ খবর নিয়ে দেখি সবকিছু, তুমি কোনো চিন্তা করো না, আজকে শেষ রাত। এই বলে আমি বাসায় চলে আসলাম এবং বাসায় গিয়ে দেখি দাদা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে ভারী পাতিল ভাঙার একটা আওয়াজ হচ্ছে। আমি দাদাকে ডাক দিয়ে বললাম, দাদা আমি এসে গিয়েছি আমার বন্ধুকে নিয়ে। ওই তোর বন্ধু? আমি তাকে দেখি পেছনে কেউ নেই। হঠাৎ ভেতর থেকে আওয়াজ থেমে গেল। আমি কোনো হাড়ি পাতিল ভাঙার আওয়াজ আসছে না লক্ষ্য করলাম। এই দেখে আমি আর আমার দাদা ভেতরে চলে গেলাম। গিয়ে দেখে বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর পাশে একটা কাক মরে পড়ে আছে। আর দেখি সিয়ামজিন রাগে যেন ফুঁসছে। আমি বললাম, বন্ধু কি হয়েছে এখানে? সিয়ামজিন রাগান্বিত হয়ে বলল, সমাধান হয়ে গেছে, তুমি তোমার বাবাকে পানি পড়া খাইয়ে দিবে, সে সুস্থ হয়ে যাবে। আর আমি এখন আসি, পরে আসবো। দাদা আর আমি কিছুই যেন বুঝতে পারছিলাম না। শুক্কুর দাদার মতো বড় কবিরাজ 2 থেকে 3 ঘন্টা সময় কিছু করতে পারলো না, আর সিয়ামজিন মুহূর্তের মধ্যে সব ঠিক করে দিল। তারপর আর কিছু না ভেবে সবকিছু নিয়ে সমাধান করলাম। তারপর বাবাকে পড়া পানি খাইয়ে দিলাম। তারপর রাতের বেলা আমি সিয়ামজিনকে স্মরণ করি। মুহূর্তের ভেতরে আমার রুমটা শীতল হয়ে গেল এবং সে বলল, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো তুমি? এমন ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কিছু তো বুঝলাম না, তুমি কি করলে? তখন সে সিয়ামজিন আমাকে বলল, কিছু করতে হয়নি বন্ধু, ও আমাকে দেখে, আমার রাগ দেখে নিজে নিজে আত্মহত্যা করে মারা গেছে, আমার কিছুই করা লাগেনি। আমি বললাম, তাই তো দেখি, তুমি এত রেগে গেলে কেন? অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম জেফরি ভাই, গল্পটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে, এবং কততম এপিসোড শেয়ার করবেন অবশ্যই জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ, প্রতি কথা দীর্ঘজীবী হোক। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। বাট একটা কথা বলতে হবে আশরাফুল ভাই, আপনার স্টোরি ভালো লেগেছে, বাট ওয়ান থিং ভাই, আপনার যে স্টোরিটা, এখানে স্টোরিটা প্রচুর পরিমাণে বানানে ভুল ছিল, এবং যেটাকে বলি আমরা যে ইনসেন আকারে বানানো ভুল ছিল। বাট দাড়িকমা ভালো ছিল বলে আমি শেয়ার করে দিলাম। অগোছালো ছিল ভাই, প্লিজ দয়া করে যখন ঘটনা লিখবেন একটু গুছিয়ে লিখবেন, যে ঘটনাগুলো কি দেখা যাচ্ছে কিনা, ঘটনাগুলো কি স্বচ্ছ কিনা, বোঝা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু দরকার। আমার মনে হয় ঠান্ডা মাথায় ঘটনা লিখলে সবকিছু সম্ভব হবে। সো ঘটনা লিখেছেন, ভালো লেগেছে, বাট ভাই এরপরে একটু ভাই এটা সাবধানতার সাথে আপনাকে ডিল করতে হবে। আই হোপ বুঝতে পেরেছেন বিষয়টা। সো আমি আর দেরি করবো না, এখানে এতটুকু বলবো। এবং আপনার কিন্তু অলরেডি একটা স্টোরি কিন্তু অলরেডি রিজেক্টেড হয়েছে, বিকজ অফ ঘটনায় একটাও দাড়ি কমা ছিল না, প্রচুর অগোছালো ছিল, এবং সবচেয়ে বড় কথা যে হিউজ পরিমাণে বানানি মিস্টেক্স ছিল। আমি পড়তেই পারিনি বেসিক্যালি। আমি 10টা মিনিট চেষ্টা করছি হাইয়েস্ট পড়ার, তারপর মনে হচ্ছে না আর সম্ভব হচ্ছে না পড়া, এর জন্য আমি রিজেক্ট করে দিয়েছি। এবং আপনাকে বলে দিয়েছি আপনি অবশ্যই 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 সেই ঘটনাটা অবশ্যই আপনি আবার রিপিট করবেন, বা রিপিট করে সেটাকে অবশ্যই আমার কাছে আবার পাঠাবেন। আমি ডেফিনেটলি সেটা শেয়ার করে দেবো। সেটাকে আর একটু রিঅ্যারেঞ্জ করে পারফেক্টলি অ্যালাইন করে আপনি আমাকে পাঠাবেন। আই হোপ বুঝতে পেরেছেন বিষয়টা। সো আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে, আমরা দেরি না করে চলে যেতে চাই আমরা পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। ছোট একটি ঘটনা আছে, আশা করছি ঘটনাটি ভালো লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম শাহনিয়াজ হোসেন, আমার দেশের বাড়ি কলকাতা। আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শোনা, এবং ঘটনাটি ছোট ভালো লাগলেও শেয়ার করতে পারেন। আসলে ঘটনায় আসি 2009 সালের দিকের ঘটনা। প্রত্যেকদিন সকালে আমি ছুটে যেতাম এক রাস্তাটা ধরে। এরকম আমাদের বাড়ির পাশে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যোগাযোগ রেল লাইনে আছে। আমি একদিন ফজরের আজানের আগে উঠে
পড়েছিলাম। ছোটার জন্য প্রস্তুতি নিলাম। যেই ভাবা সেই কাজ, আমি ঘড়ি দেখিনি, কারণ তখন আমার কাছে মোবাইল ছিল না। হালকা ঠান্ডা ভোরের ঠান্ডা হাওয়া যেন খুব ভালো লাগছিল। আমি ছুটতে ছুটতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালাম যে জায়গাটা খুবই খারাপ ছিল। সেখানে দুটো বড় গাছ ছিল। তো আমি ভাবতেই পারিনি এত দূরে চলে এসেছি, কারণ কুয়াশার মধ্যে দেখতে পাইনি। জায়গাটা লোকমুখে শোনা যায় খুবই খারাপ ছিল। তখন আমি আসার পর দেখি একটা মেয়ে ছায়ামূর্তি সাদা কাপড় পরিধান করে বসে বসে কান্না করছে। তখন আমি দাঁড়িয়ে পড়ি। না আগে যাওয়ার সাহস করছি, না পেছনে ঘুরে তাকানোর সাহস করছি। একটা অদ্ভুত অবস্থা। আমি তখন ফ্রিজের মতো হয়ে গেছিলাম। একটু বলে রাখি, তখন সেই টাইমে সিঙ্গেল লাইন ছিল, এক ডাবল লাইন রেল লাইন হয়ে তো ডিজেল চালিত ইঞ্জিন ছিল, এখন ইলেকট্রিক হয়ে গেছে। তো যাই হোক, আসল ঘটনায় আসি। ছায়ামূর্তিটা কান্না করতে করতে রেল লাইনের উপরে উঠে যায়। আমার মুখ দিয়ে কোনো কথাই যেন বের হচ্ছিল না। আমি ফ্রিজের মতো হয়ে গেছিলাম। দেখি সামনের দিক থেকে একটা ট্রেন আসছে, আর মেয়ে ছায়া মূর্তিটা একটা কান্না করতে করতে রেল লাইনের উপরে শুয়ে আছে। আমার কিছু বলার উপায় ছিল না। আমি শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলাম। একটা সময় ট্রেনটার উপর দিয়ে চলে যায়। পরে দেখি যা আমি দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। মেয়েটার গলার একটা সাইডে ধর থেকে সাইড করে কাটা এবং গলা দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে, এবং সেই কাটা বন্ধুটা বিকট একটা হাসি দিল। আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাই। জ্ঞান হারাবার আগে আমি একটা কথাই শুনতে পাই যে নাকি কণ্ঠে একজন বলছে, মায়ের দুধ জোর আছে বলে তুই আজ বেঁচে গেলি। পরে আমি জ্ঞান ফিরলে আমি বাড়ির বারান্দায় শুয়ে আছি এমনটা দেখতে পাই। আমার পাশে আম্মু, আব্বু, বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরা সবাই ঘিরে ধরে আছে। মসজিদের ইমাম হুজুর বসে আছে, আমার সামনেই বসে আছে। আলহামদুলিল্লাহ, হুজুর বলল যে সুস্থ সবলে ফিরে এসেছে আল্লাহর রহমতে, এবং সকলে আমাকে প্রশ্ন করলো যে আমার কি হয়েছিল। আমি সমস্ত ঘটে যাওয়া ঘটনা খুলে বলি। তারপরে মা এবং আপ্পু আমাকে বকাবকি করলো। কটা বাজে জানিস না? হ্যাঁ, চলে গিয়েছিলেন। অত দূরে যাওয়ার কি দরকার ছিল? তারপরে ইমাম আমাকে পানি পড়া আর তাবিজ পড়া দিয়ে যায়। পরে আম্মুর কাছ থেকে শুনি যে আরো অনেকে আছে সকালে হাঁটতে গিয়ে সেখানে একটা অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। এই ছিল আমার সাথে করে যাওয়া একদম সত্য ঘটনা। লিখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করতে পারেন। এটি আপনার ছোট ভাই। সকল বন্ধু এবং ভাইদের আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, স্টোরিটা কিন্তু শেষ করে দিলাম, এবং আজকেও কিন্তু আপনাদের জন্য একটু ছোট এপিসোডে দিতে হচ্ছে, বা বাধ্য হয়ে অনেকটা বাধ্য হয়ে দিতে হচ্ছে। আমার কিছু করার নেই, বিকজ সবসময় আসলে সবকিছু আমার হাতে থাকে না। এবং তার থেকে বড় কথা হচ্ছে সময়টা এখন হচ্ছে ঈদের সিজন চলছে। সো আমার হাতে কিছুই নেই যে আমি আপনাদেরকে আসলে যে কিছু বড় এপিসোড শোনাবো বা সামথিং লাইক দ্যাট। ইনশাল্লাহ এই যে ঈদ আসছে, ঈদের স্পেশাল এপিসোডটা আপনারা 4টা শুনবেন। ইনশাল্লাহ আপনাদের খারাপ সময় যাবে না, এটা আমি বিশ্বাস করি। সো এই হচ্ছে বিষয়। আমি আর দেরি করবো না, এখানে শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।